আমি নবনীতা। আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম ছায়া, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। আমার প্রথমা স্ত্রীর মৃত্যুর পর কিছুদিন আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। সময় মতো স্নানাহার করতাম না, ঘরের কোণ ছেড়ে বাইরে আসতাম না। দিন রাত পরলোক তত্ত্বের বই পড়তাম আর চুপচাপ বসে আকাশ পাতাল ভাবতাম। স্ত্রীকে আমি এত ভালোবাসতাম যে শ্মশানে নিজে মুখাগ্নি করে তাকে পুড়িয়ে এসেও আমি বিশ্বাস করতে পারতাম না সে সত্য সত্যই বাষ্প আর ভস্মে পরিণত হয়ে গেছে। জগতের কোথাও সে আর নেই। আমার মনে হতো সে ফিরে আসবে, আবার আমি তার দেখা পাব। বাড়িতে বেশি লোক থাকলে আসতে সে পাছে কুণ্ঠা বোধ করে, এই জন্য আত্মীয় স্বজন সকলকে আমি দেশে পাঠিয়ে দিয়েছিলাম। পার্থিব কোনো সুখ সুবিধার দিকে আমার নজর ছিল না। একটা ঝি আর একটা ঠাকুর রেখে দিয়েছিলাম, তারা যা ব্যবস্থা করত আমি তাই মেনে নিতাম। কোনো বিষয়ে তারা হুকুম নিতে এলেই বরং আমি এমন বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে উঠতাম যে তারা সভয়ে আমাকে পরিহার করে চলত। একটা ঘরে আমার স্ত্রীর 5খানা ছোট বড় ফটো, তার জামা কাপড়, চুল বাঁধা সরঞ্জাম, পায়ের জড়ি বসানো চটি, হিসাব লেখার খাতা, এমনই সব হাজার রকম স্মৃতিচিহ্ন জড়ো করে দিনের বেলাটা আমি সেই ঘরে কাটিয়ে দিতাম। সন্ধ্যার সময় যেতাম আমার স্ত্রী যে ঘরে মারা গিয়েছিলেন সেই ঘরে, যে খাটে তিনি শেষ নিঃশ্বাস ফেলেছিলেন। নিজের হাতে আমি তাতে বিছানা পেতে দিতাম, পাশাপাশি বালিশ দিতাম 2টি। শুয়ে বসে বই পড়ে আর থেকে থেকে প্রত্যাশার দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে রাতগুলি আমি একরকম জেগেই কাটিয়ে দিতাম। এমনিভাবে মাসখানেক কাটিয়ে পলকের জন্য আমার স্ত্রীর দেখা না পেয়ে আমি যখন অল্প অল্প হতাশ হয়ে উঠেছি, হঠাৎ একদিন সন্ধ্যার পর আমার খেয়াল হলো যে রোজ এ ঘরে আলো জ্বেলে রাখি বলে তিনি হয়তো আসেন না। খেয়াল করা মাত্র আমি তাড়াতাড়ি উঠে গিয়ে আলো নিভিয়ে দিলাম। আনন্দে আমার শরীর কণ্টকিত হয়ে উঠল। আলো নেবানো মাত্র আমি দেখতে পেলাম ছায়ার রূপ নিয়ে আমার স্ত্রী দেয়াল ঘেঁষে মেঝেতে বসে আছেন। তার সূক্ষ্ম দেহ থেকে জ্যোতি নির্গত হয়ে তার চারিদিকে ফটোর ফ্রেমের মতো চতুষ্কোণ খানিকটা স্থান উজ্জ্বল হয়ে আছে। তেমনই এলো খোঁপা, কপালের কাছে তেমনই পাট করা চুলের ঈষৎ উচ্চতা, তেমনই টিকলো নাক ও সুডোল চিবুক। গলদেশ বেষ্টন করা খসে পড়া ঘোমটাটি পর্যন্ত স্পষ্ট হয়ে আছে। নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে আমি তাকে দেখতে লাগলাম। অনেকক্ষণ পরে তিনি উঠে দাঁড়ালেন, দুহাত উঁচু করে আমার অতি চেনা ভঙ্গিতে হাই তুললেন। এবার তার সমস্ত অবয়বের ছায়া আরও স্পষ্ট হয়ে উঠল। মিনিট খানিক দাঁড়িয়ে থেকে হাত 2 পাশের দিকে সরে তিনি ঘরের আবছা অন্ধকারে মিশে গেলেন। কেবল তার চারিদিকে যে চতুষ্কোণ ফ্রেমের মতো উজ্জ্বলতা ছিল তা রয়ে গেল অবিকৃত। টলতে টলতে বিছানায় গিয়ে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়লাম। আমার অসুস্থ দেহ মন তার এই অপূর্ব আবির্ভাবের উত্তেজনা সহ্য করতে পারল না। সেই দিন থেকে রোজই তাকে দেখতাম। সন্ধ্যা হবার আগেই আমি ঘরে গিয়ে বসে থাকতাম। যখন অন্ধকার গাঢ় হয়ে আসতো, হঠাৎ ঠিক সেই সময় দেয়ালের গায়ে সেইখানে উজ্জ্বল চতুষ্কোণ পটভূমিকাটির আবির্ভাব হতো। কোনো দিন তিনি এসে প্রথম দিনের মতো দেয়াল ঘেঁষে বসতেন, কোনো দিন চঞ্চলভাবে আনাগোনা করতেন, কোনো দিন পিছন ফিরে দাঁড়িয়ে আলগা খোঁপা বেঁধে মুখ ফিরিয়ে তাকিয়ে তার বেঁচে থাকার সময়কার আমার সবচেয়ে প্রিয় লীলাভঙ্গিটির অভিনয় করতেন। কোনো দিন হাত নেড়ে মুখ নেড়ে আমার সঙ্গে কথা বলার অভিনয়ও করতেন, কিন্তু শব্দ হতো না। শব্দ তিনি কোথায় পাবেন? আমিও তার সঙ্গে কথা বলার অথবা কাছে গিয়ে তাকে স্পর্শ করবার চেষ্টা করতাম না। ছায়ার সঙ্গে যে কথা বলা যায় না, ছায়াকে যে ছোঁয়া যায় না, এটুকু জ্ঞান আমার ছিল। আমি শুধু তাকে দেখতাম, তাতেই আমার বিরহ বেদনা লঘু হয়ে যেত। কেবল তিনি যখন ঝাপসা বিকৃত মূর্তিতে দেখা দিতেন আমার বড় কষ্ট হতো।
আমি বুঝতে পারতাম শুধু রূপ পরিগ্রহ করার চেষ্টা করেও তিনি পারছেন না। কে জানে তার কত যাতনা হচ্ছে। একদিন আমাদের এক অদ্ভুত মিলন হয়েছিল। সূক্ষ্মতা ও স্থূলতার যে দুর্লঙ্ঘ বাধা অতিক্রম করা তার পক্ষে সম্ভব ছিল না, প্রবল ইচ্ছাশক্তির বলে আমি তা অতিক্রম করে গিয়েছিলাম। সেদিন আমি একটি ইংরাজি পরলোক তত্ত্বের বইয়ে জীবন্ত প্রাণীর সূক্ষ্ম দেহধারণের কতকগুলি বিবরণ পাঠ করেছিলাম। রাত্রে তিনি তার আলোকপটে এসে দাঁড়ানো মাত্র আমি দেখতে পেলাম আমার ছায়ারূপ পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে পরলোকগতা পত্নীর সঙ্গে আমার অনন্ত ব্যবধান ভুলে গেলাম। আমার নিবিড় আলিঙ্গনে তার শিথিল অচল দেহ আগের মতো জীবনের আবেগে উষ্ণ ও স্পন্দিত হয়ে উঠল। তার রক্ত মাংসের দেহই যে আমার বক্ষে লগ্ন হয়ে আছে, আমার তাতে কিছু মাত্র সন্দেহ রইল না। আমি তার চুলের স্পর্শ পেলাম, ত্বকের স্পর্শ পেলাম, তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগলো, তার দেহের ভার পর্যন্ত আমি অনুভব করলাম। ছায়া কি ভারী হয়? আত্মহত্যা করে স্ত্রীর সঙ্গে মিলিত হবার কল্পনা তার মৃত্যুর দিন থেকেই আমার মনে ছিল। এই ব্যাপারের পর আরও একটা দিনও পৃথিবীতে থাকতে আমার ইচ্ছে হলো না। পরদিন 2 ভরি আফিম কিনে রাখলাম। ঠিক করলাম রাত্রি স্ত্রীর আবির্ভাব হলে দরজা বন্ধ করে তার সামনেই আফিম খেয়ে শুয়ে থাকব। রাত্রি প্রভাত হবার আগেই আমাদের জীবন ও মৃত্যু এই 2 স্তরের অন্তর্গত অস্তিত্বের ব্যবধান ঘুচে যাবে। তার ছায়ারূপকে সেদিন আমার যেন আরও স্পষ্ট, আরও নিখুঁত মনে হলো। আত্মহত্যা করতে আমার যে একটু একটু ভয় ছিল, তাকে দেখার পর সেটুকুও মিলিয়ে গেল। উঠে গিয়ে আমি দরজা বন্ধ করলাম। সঙ্গে সঙ্গে শুধু স্ত্রীর ছায়া নয়, তার আলোর আবেষ্টনী পর্যন্ত অন্তর্হিত হয়ে গেল। তার সঙ্গে তার এই উজ্জ্বল পটভূমিকে আমি কখনো অদৃশ্য হতে দেখিনি। কিছুই বুঝতে পারলাম না। আবার দরজা খুললাম। দেয়ালের গায়ে আলো এবং আমার স্ত্রীর ছায়া দুই আবার রূপ নিল। তখন তাকিয়ে দেখে টের পেলাম আমার ঘরের দরজার বাইরে বাড়ির ঝি বসে আছে, ঠিক যেন কার প্রতীক্ষায়। নিচে নামা সিঁড়ির বাঁকের কাছে দেয়ালের গায়ে যে আলোটা জ্বলছে, তার আলো দরজা দিয়ে সোজা আমার ঘরে ঢুকেছে। শুনতে পাই তারপর বছরখানেক আমি পাগল হয়ে গিয়েছিলাম। বর্তমানে আমার কিছুমাত্র পাগলামি নেই এবং আমি আবার বিয়ে করেছি। অথচ আশ্চর্য এই, এখনও আমি পরলোকে বিশ্বাস করি।